আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে পরম মান কি, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা পরম মানের সংজ্ঞাটা একটু প্রথমে লিখি যে কোনো সংখ্যার পরম মান বলতে আমরা কি বুঝি। কোনো সংখ্যার পরম মান বলতে সংখ্যা রেখায় অর্থাৎ বাস্তব সংখ্যা রেখায় নির্দেশক বিন্দু নির্দেশক নির্দেশক বিন্দুটা আসলে হচ্ছে মূল বিন্দু মানে শূন্য। সংখ্যা রেখায় নির্দেশক বিন্দু হতে ওই সংখ্যাটির দূরত্ব। তাহলে আমরা কি বলছি যে কোন সংখ্যার পরম মান বলতে আমরা বুঝি সংখ্যা রেখায় নির্দেশক বিন্দু হতে ওই সংখ্যাটির দূরত্ব কত তা। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু গ্রাফে দেখি কি মানে বিষয়টা কি বলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে ধরো এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা রেখা, আমরা জানি। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা রেখা। এখন আমরা কি বলছি যে এই জিরোকে কি বলা হয়, জিরোকে বলা হচ্ছে নির্দেশক বিন্দু বা মূল বিন্দু। মূল বিন্দু আমরা সবাই জানি, নির্দেশক বিন্দুটা একটু নতুন নাম, এটা একটু জেনে রাখলাম। জিরো হচ্ছে আমাদের নির্দেশক বিন্দু সংখ্যা রেখায়। তাহলে আমরা বলছি যে এই নির্দেশক বিন্দু থেকে অন্য যে কোনো সংখ্যা রেখার দূরত্বটাই আসলে হচ্ছে পরম মান। তাহলে খেয়াল করো, এটা আমরা জানি যে এই সংখ্যা রেখায় যে আমরা হচ্ছে এই যে দাগ কেটে কেটে পূর্ণ সংখ্যাগুলো লিখছি, প্রতি দুইটা পূর্ণ সংখ্যার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলি এক একক। ঠিক আছে, অর্থাৎ 1 থেকে 2 এর দূরত্ব হচ্ছে 1 একক, -1 থেকে -2 এর দূরত্ব হচ্ছে 1 একক, এগুলো আমরা জানি। তাহলে ধরো আমি বলতে চাচ্ছি যে 3 এর পরম মান কত। তাহলে পরম মান জিনিসটা গাণিতিকভাবে হচ্ছে এরকম দুইটা সোজা দাগের মধ্যে লেখা হয় যে 3-এর পরম মান। এই 3-এর পরম মান কথাটা হচ্ছে আমরা গাণিতিকভাবে এইভাবে প্রকাশ করি। তাহলে এই 3-এর পরম মান কথাটার অর্থ হচ্ছে যে 0 থেকে 3-এর দূরত্ব কত। ঠিক আছে, তাহলে দেখো 0 থেকে 3-এর দূরত্ব কত। 0 থেকে 1 একক, 2 একক, 3 একক। তাহলে 0 থেকে 3-এর দূরত্ব হচ্ছে 3 একক, তাহলে ইকুয়াল টু 3। তাহলে 3-এর পরম মান 3, তার মানে 0 থেকে 3-এর দূরত্ব 3। ঠিক আছে, এবার আমরা বলতে চাই যে -3 এর পরম মান। -3 এর পরম মান কি হবে, আমরা জানি যে জিরোর বাম পাশে হচ্ছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর যে যোগের বিপরীতকগুলো অবস্থিত, তাই না? যেমন 1-এর যোগের বিপরীতক -1, 2-এর যোগের বিপরীতক -2, 3-এর -3, এবং এগুলোও ঠিক হচ্ছে যেমন 0 থেকে 3 যতটুকু দূরত্বে অবস্থিত, 0 থেকে -3 কিন্তু বাম দিকে ঠিক ততটুকু দূরত্বে অবস্থিত। তাহলে 0 থেকে -3-এর দূরত্বও কিন্তু 3 একক। এবং দূরত্ব আমরা সবসময় পজিটিভ দিয়ে হচ্ছে বুঝাই, দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না। তো 0 থেকে ধনাত্মক যে 3 তার দূরত্ব 3 একক, 0 থেকে ঋণাত্মক যে 3 আছে সেটার দূরত্ব কত, 3 একক। ঠিক আছে, এই কারণেই যে ধনাত্মক 3-এর পরম মানও 3, ঋণাত্মক 3-এর পরম মানও হচ্ছে 3। ঠিক আছে, তাহলে পরম মান বলতে আসলে আমরা কি বুঝি যে সংখ্যা রেখায় নির্দেশক বিন্দু থেকে অন্য কোনো একটা সংখ্যার দূরত্বই হচ্ছে আসলে ওই সংখ্যাটার পরম মান। তাহলে হচ্ছে একই মানে যেমন 3 - 3 এই দুইটার পরম মানই কিন্তু সমান, অর্থাৎ 3। এটা দিয়ে আসলে দূরত্ব বোঝাচ্ছে, এটা দিয়ে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে পরম পরম মান বলতে আমরা বুঝি 0 থেকে অন্য কোনো একটা সংখ্যার দূরত্ব কত, সেই দূরত্বটাই হচ্ছে আসলে ওই সংখ্যার পরম মান। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে ধরো আমরা এটা তো আমরা হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখলাম যে 3 এর পরম মান হচ্ছে -3, অর্থাৎ 3 এর দূরত্ব 0 থেকে 3 একক, আবার -3 এর দূরত্ব 0 থেকে 3 একক। ঠিক আছে, আমরা এবার হচ্ছে যে কোনো একটা সংখ্যা মনে করো x বিলংস টু হচ্ছে r, অর্থাৎ x হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তাহলে x এর পরম মানটা কি হবে সেটার সংজ্ঞাটা একটু লিখি যে x এর পরম মান। খেয়াল করো, এই x এর পরম মান বলতে আমরা কি বুঝি যে 0 থেকে x সংখ্যাটার দূরত্ব কত। ঠিক আছে, এখন দেখো 0 থেকে x এর দূরত্বটা কিরকম হইতে পারে, আমরা এটা একটু মুছে ফেলি। আচ্ছা, এবার মনে করো যে এক্স যে বিন্দুটা বা এক্স যে সংখ্যাটা, সেই সংখ্যাটা ধরে নাও মনে করো এই 2 আর 3 এর মাঝখানে আছে, যদিও এটা আমরা জানি কি 2.5, আপাতত ধরে নিলাম আমরা। ধরো হচ্ছে আমরা জানি না, বা 2.5-এর কাছাকাছি যে কোনো একটা মান, ঠিক একই দূরত্বে বাম দিকে আমরা নিলাম। ঠিক আছে,
তাহলে খেয়াল করো যে আমরা বলতেছি যে এই বিন্দুটাই হচ্ছে আসলে এক্স, যে এক্স একটা বিন্দু আমরা সংখ্যা রেখায় নিলাম। তাহলে শূন্য থেকে এই যে এক্স এর দূরত্ব, এই এক্স এর দূরত্বটা কি হবে? যদি এক্স যে সংখ্যাটা বা এক্স বিন্দুটা যদি সেটা শূন্যর ডান পাশে অবস্থিত হয়, তাহলে এক্স এর পরিচয় কি? সে সবসময় ধনাত্মক। তাহলে এক্সটা ধনাত্মক হবে কখন? যখন এক্স গ্রেটার দেন জিরো, মানে এক্স গ্রেটার দেন জিরো মানে হচ্ছে এক্সটা হচ্ছে জিরোর ডান পাশে অবস্থিত। ঠিক আছে, এখন দেখো এই জিরো জিরো থেকে এই যে এক্স এর দূরত্ব যা, ঠিক আমি মাইনাস এক্স নিতে চাচ্ছি একই দূরত্বে, তাহলে বাম দিকে হবে। তাহলে একই দূরত্বে বাম দিকে আমি পাবো কাকে? মাইনাস এক্স কে, মাইনাস এক্স কে। তাহলে এই এক্স যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যদি জিরোর বামে অবস্থিত হয়, তাহলে তার পরিচয়টা কি? তাহলে সে হবে কি? নেগেটিভ। তাহলে এক্সটা নেগেটিভ হইতে পারে কখন? যখন যখন এক্স এর মান জিরো থেকে ছোট, মানে যখন এক্স বিন্দুটা বা সংখ্যাটা যখন জিরোর বামে অবস্থিত, কারণ জিরোর বামে যারা সবাই হচ্ছে নেগেটিভ। আরেকটা জিনিস হইতে পারে যে এক্স এর পরম মান শূন্য হইতে পারে কখন? কোনো একটা সংখ্যার পরম মান শূন্য মানে কি? যে ওই সংখ্যাটার দূরত্ব শূন্য থেকে শূন্যই। তার মানে এটা একমাত্র তখনই সম্ভব যদি আমরা জিরোর পরম মান চিন্তা করি। যে খেয়াল করো যে শূন্য এর পরম মান কিন্তু শূন্য, কারণ শূন্য থেকে শূন্যর দূরত্ব কত? শূন্য। তাহলে এক্স এর পরম মান জিরো হবে তখনই যখন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা বাস্তব সংখ্যার পরম মানের তিনটা কেস। যে পজিটিভ হবে, অর্থাৎ সংখ্যাটার পরিচয়, সংখ্যাটা পজিটিভ হবে যখন সে জিরোর ডানে অবস্থিত, সংখ্যাটা নেগেটিভ হবে যখন সে জিরোর বামে অবস্থিত, সংখ্যাটা জিরো হতে পারে যখন আমরা সংখ্যাটাই আসলে জিরো চিন্তা করতেছি, যে জিরোর পরম মান হচ্ছে আসলে কত হবে? জিরো হবে। ঠিক আছে, তাহলে এই তিনটা কেস একটু আমরা দেখলাম যে সংখ্যাগুলা কিরকম হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা পরম মানের সংজ্ঞাটা মুছে ফেলি। হ্যাঁ, তুমি ভিডিও দেখে নাও, তুমি হচ্ছে এখন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো নিহাত, ঠিক আছে? পরে তুমি ভিডিও দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরম মানটা শিখলাম যে কোনো বাস্তব সংখ্যা রেখায় নির্দেশক বিন্দু অর্থাৎ মূল বিন্দু থেকে কোনো একটা সংখ্যার দূরত্ব যা, সেই দূরত্বটাই আসলে ওই সংখ্যার পরম মান নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পরম মানের বেসিক যে ডেফিনেশন সেটা। আচ্ছা, এবার আমরা বলছিলাম যে পরম মান এবং অসমতা এই দুইটা জিনিস, অর্থাৎ পরম মান সম্বলিত অসমতা। এটার মানে হচ্ছে যে পরম মান এবং অসমতা দুইটা একসাথে কম্বাইন করে আমরা কি পাবো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা জিনিসটা কি। ধরো এক্স একটা বাস্তব সংখ্যা, এই এক্স এর পরম মান আমরা বললাম তিনের থেকে ছোট। এখন দেখো এই কথাটার মানে আসলে কি? এই যে এক্স এর পরম মান, এই কথাটার মানেই হচ্ছে কি? এই কথাটার মানেই হচ্ছে শূন্য হতে এক্স বিন্দু বা সংখ্যাটির দূরত্ব। ঠিক আছে, শূন্য হতে এক্স যে সংখ্যাটি আছে বা বিন্দুটি আছে সেটার দূরত্ব, এখানে টির বলতে আসলে সংখ্যাটি বা বিন্দুটির। তাহলে এক্স এর পরম মান মানে শূন্য থেকে এক্স এর দূরত্ব কত সেটাই আমরা বুঝতেছি। তাহলে এখন আমরা এই অসমতা এবং পরম মান দেখো একসাথে নিয়ে আসছি। তাহলে এটা দিয়ে আসলে আমরা কি মিন করি বা কখন ব্যবহার করি সেটা একটু পরে দেখব। আগে দেখি এটা দিয়ে কি বোঝায়। যে এক্স এর পরম মান অর্থাৎ কি? শূন্য থেকে এক্স এর দূরত্ব তিনের কম। এখন এটা একটু গ্রাফে দেখার চেষ্টা করি এটা দিয়ে কি বোঝায়। কেউ যদি না বুঝো আমাকে সাথে সাথে বইলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা হচ্ছে বলতেছি যে এক্স হচ্ছে এমন একটা বাস্তব সংখ্যা শূন্য থেকে যার দূরত্ব তিনের কম। এখন তুমি খেয়াল করো শূন্য থেকে তিনের কম দূরত্ব, দেখো শূন্য থেকে এই তিন পর্যন্ত দূরত্ব কত? এই তিন পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 একক। এখন আমি যদি তিন না নেই, তিনের বামের যে কোনো বিন্দু পর্যন্ত নেই, সেটা কি তিনের কম দূরত্ব? তিন দেখো আমি নেই নেই, তিন পর্যন্ত নিলে তো হচ্ছে 3 একক হয়ে যাবে। আমি তিনের কম দূরত্ব চাচ্ছি, তাহলে আমি তিন ছাড়া তিনের আগ পর্যন্ত সব নিছি, ঠিক আছে? তাহলে জিরো থেকে তিনের আগ পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে তিনের কম দূরত্ব, তিনের কম দূরত্ব। ঠিক আছে, তাহলে তিনের কম দূরত্ব আমি তিন না নিয়ে তিনের আগ পর্যন্ত যদি নেই, তাহলে শূন্য থেকে তিনের আগ পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আসলে তিনের কম দূরত্ব। তাহলে খেয়াল করো যে এক্স এর পরম মান অর্থাৎ শূন্য থেকে এক্স এর দূরত্ব কত? তিনের
কম একক দূরত্বে অবস্থিত। তার মানে এই রেঞ্জের মধ্যে আসলে আমার এক্সট্রা থাকতে পারে, এই রেঞ্জের মধ্যে এক্সট্রা থাকতে পারে, অর্থাৎ এক্সট্রা এখানে থাকতে পারে এই এরিয়াতে। আমি একটু বোল্ড করে দেই। তাহলে 3-এর আগ পর্যন্ত নিব আমরা, কারণ আমাদের 3-এর কম দূরত্ব নিতে বলা হয়েছে, 3-এর কম দূরত্বে এক্স অবস্থিত হবে। তাহলে এই 3-এর কম দূরত্বে এক্স থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন খেয়াল করো, 3-এর কম দূরত্ব আমরা ডানে গেলে যেমন পাই, 3-এর কম দূরত্ব কিন্তু বামে আসলেও পাবো। যদি আমরা -3 না নেই, -3 এর আগ পর্যন্ত যদি নেই শূন্য থেকে, তাহলে এই দূরত্বটা কিন্তু 3-এর কম দূরত্ব। এটাও হচ্ছে 3-এর কম, 3-এর কম দূরত্ব। ঠিক আছে, তাহলে ডানে যেমন 3-এর কম দূরত্ব পাওয়া গেছে, জিরোর বামেও -3 এর আগ পর্যন্ত 3-এর কম দূরত্ব পাওয়া যায়। তাহলে এক্সট্রা এখানেও কিন্তু তাহলে আমাদের এক্সট্রা থাকতে পারে, এখানেও এক্স থাকতে পারে। তাহলে কি দেখা যাচ্ছে, এই দুইটা দেখো, দুইটা আসলে যদি আমরা একটু মানে কম্বাইনলি চিন্তা করি, তাহলে এই রেঞ্জের মধ্যে আমাদের এক্সট্রা থাকতে পারে, তাই না? এই রেঞ্জের মধ্যে, এই বোল্ড করা রেঞ্জের মধ্যে। তাহলে এই জিনিসটা মানে আসলে কি, দেখো এই জিনিসটা মানে এবার আমরা এইভাবে লিখতে পারি যে এক্সট্রা কোথায় থাকতে পারে, এই রেঞ্জের মধ্যে। এই রেঞ্জটা আসলে কি, -3 থেকে বড় আর 3 থেকে দেখো ছোট। এই রেঞ্জটাকে আমরা গাণিতিকভাবে দেখো এইভাবে লিখতে পারি। সবাই কি ক্লিয়ার হইছো? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে যে এটা থেকে এটা লেখা যায়? এটা বুঝো নাই না? আচ্ছা, এখানে খেয়াল, তাহলে আমি এই জিনিসটা একটু তুমি আবার দেখো, যে আমরা প্রথমে বলতেছিলাম যে এক্স এর পরম মান, অর্থাৎ এক্স এর পরম মান মানে কি, শূন্য থেকে এক্স এর দূরত্ব। তাহলে শূন্য থেকে এক্স এর দূরত্বটা কেমন, <3, তার মানে 3-এর কম দূরত্বে এক্স অবস্থিত হইতে পারে, এক্স অবস্থিত। ঠিক আছে, তাহলে 3-এর কম দূরত্ব তুমি 0 থেকে 3-এর আগ পর্যন্ত গেলে পাও, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে তোমার এক্স থাকতে পারে। এই রেঞ্জটা আসলে কি দেখো তো, এই রেঞ্জটা হচ্ছে জিরো, জিরো থেকে বড়, অর্থাৎ 0 থেকে বড় আর 3 থেকে ছোট। তাহলে এক্স এর মান শূন্য থেকে বড় আর 3-এর থেকে ছোট, এটা হইতে পারে। তাহলে এই অর্ধেকটুকুকে আমরা কি লিখতে পারি, এই অর্ধেক রেঞ্জটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো এক্স এর মানটা আমাদের এই রেঞ্জের মধ্যে থাকতে পারে, মানে এক্স বিন্দুটা আমাদের এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। এই রেঞ্জটাকে আমরা লিখতে পারি যে এই রেঞ্জের মধ্যে যেহেতু এক্স অবস্থিত হইতে পারে, সেটাকে আমরা বলতে পারি, দেখো তো এরকম, এই অর্ধেক অংশটাকে, এই এরিয়াটাকে আমরা এরকম লিখতে পারি না, এই যে এক্স এই এরিয়ার মধ্যে থাকতে পারে, এক্স এই এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, কারণ এক্স কে সে তো আমরা জানি না। শুধু একটা শর্ত দেয়া আছে যে এক্স এক্স হচ্ছে এমন একটা বিন্দু, যে বিন্দুটা 3-এর কম দূরত্বে অবস্থিত। এখন 3-এর কম দূরত্বে তো ইনফাইনাইট সংখ্যক বিন্দু আছে, যে কোনোটা এক্স হইতে পারে। সো এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি যে 3-এর কম দূরত্ব মানে হচ্ছে শূন্য থেকে শুরু করে 3-এর আগ পর্যন্ত। এখানে ইকুয়াল কেন নেওয়া হয়েছে, কারণ এক্স এর মান 0 হইলে তো 0 থেকে 0-এর দূরত্ব 0, এই কারণে ইকুয়াল নেওয়া হয়েছে। আর এই যে রেঞ্জটা আছে, দেখো এক্স এর দূরত্ব 3-এর কম, তাহলে ডান দিকে গেলে যেমন আমরা 3-এর কম দূরত্ব পাইছি, দেখো বাম দিকে আসলেও তো -3 এর আগ পর্যন্ত 3-এর কম দূরত্ব হয়। তাহলে এক্স আমার এই রেঞ্জের মধ্যে থাকতে পারে, যে 0 থেকে শুরু করে -3 এর আগ পর্যন্ত। তাহলে এই রেঞ্জটাকে আমরা কেমনে লিখতে পারি, এই রেঞ্জটাকে আমরা লিখতে পারি যে এক্স হচ্ছে এই রেঞ্জে থাকতে পারবে। তার মানে এক্স এর মানটা এমন হইতে পারে যে -3 এর থেকে দেখো বড়, -3 এর থেকে বড় আর 0-র সমান বা 0-র থেকে কি ছোট। দেখো বুঝছো? এখন এই দুইটাকে তুমি একসাথে কম্বাইন্ড করে দাও, এই দুইটাকে একসাথে দেখো কম্বাইন্ড করে দিলে এটা পাওয়া যায় যে -3 থেকে এক্স এর মান বড় আর 3 এর থেকে ছোট। দেখো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সবার ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? আচ্ছা, তাহলে এটা মুছি। তাহলে আমরা বুঝলাম যে যখন পরম মান সম্বলিত কোনো একটা অসমতা থাকবে এবং অসমতাটা যখন লেস দেন হয়, লেস দেন থাকলে এটাকে সরাসরি আমরা এইভাবে ভাঙাইতে পারি যে যেমন এখানে 3 আছে, তো তার মানে -3 থেকে বড় আর 3 থেকে ছোট। ঠিক আছে, এখানে যদি ইকুয়াল থাকতো, মনে করো ইকুয়াল আছে, ঠিক আছে, ইকুয়াল দিয়ে দিবা। তাহলে ইকুয়াল থাকলে ব্যাপারটা কি হইতো, একই রকম জিনিসটা। তা আমরা একটু দেখে নিই। ইকুয়াল থাকলে কি বুঝাইতো, দেখো ইকুয়াল থাকলে বুঝাইতো যে এক্স হচ্ছে এমন একটা বিন্দু বা সংখ্যা
সংখ্যা রেখায় যার যেটা হচ্ছে কোথায় অবস্থিত, তিনের সমান বা তিনের থেকে কম দূরত্বে। তাহলে এক্স হচ্ছে এমন একটা বিন্দু যেটা তিনের সমান বা তিনের কম দূরত্বে। তাহলে তিনের সমান দূরত্ব আমরা জানি, শূন্য থেকে এই যে একদম তিন পর্যন্ত দূরত্বটা হচ্ছে তিনের সমান দূরত্ব, আর এই অংশটুকু হচ্ছে তিনের কম। ঠিক আছে, তিনের সমান বা তিনের কম দূরত্ব এতটুকু। তাহলে ডান দিকে যেমন পাওয়া গেছে তিনের সমান বা তিনের কম দূরত্ব, আমরা যদি জিরোর বামে চিন্তা করি, এই -3 পর্যন্ত তিনের সমান দূরত্ব বা দেখো তিনের কম দূরত্ব এই অংশটুকু। এই 0 থেকে -3 পর্যন্ত হচ্ছে 3 একক, আর এই -3 এর ডান দিকে 0 পর্যন্ত হচ্ছে তিনের কম দূরত্ব। তাহলে খেয়াল করো পরিবর্তনটা শুধু কি আসবে, এই যে আমাদের রেঞ্জটা কেমন হবে, এক্স এর মানটা কি হইতে পারে, -3 এর এবার সমান আছে, হ্যাঁ সমান, এবং -3 থেকে বড় বড়, আর তিনের সমান, আর 3 থেকে ছোট। তার মানে বোঝা যাচ্ছে যে ইকুয়াল থাকলে জাস্ট একটা ইকুয়াল বসে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে যদি পরম মান সম্বলিত কোনো অসমতা মানে এরকম থাকে, লেস দেন থাকে, চোখ বন্ধ করে আমরা কি লিখতে পারি লেস দেন থাকলে, যেমন -5 ইজ লেস দেন এক্স, ইজ এক্স ইজ লেস দেন গ্রেটার 5, অর্থাৎ এই জিনিসটা মিন করতেছে যে এই রেঞ্জের মধ্যে আমার এক্সট্রা থাকতে পারে, এই রেঞ্জের মধ্যে এক্সট্রা থাকতে পারে। এখানে আমি ইকুয়াল দেই নাই, সো 5 আর -5 হবে না। ঠিক আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে আমার এক্সট্রা থাকতে পারে। ঠিক আছে, তাহলে লেস দেন থাকলে তখন আমরা কম্বাইন করে এভাবে লিখে দিতে পারি, হ্যাঁ এরকম। এখন এই জিনিসটা কেন, মানে কি দরকার, দরকার হচ্ছে এই কারণে যে খেয়াল করো অসমতা দিয়ে আমরা কোনো চলকের এক্সাক্ট কোনো মান পাই না, মানে নির্দিষ্ট কিন্তু কোনো মান পাই না। যেমন দেখো x=5 মানে কি বোঝায়, x=5 মানে বোঝায় যে সংখ্যা রেখায় মনে করো এখানে 0 1 2 3 4 5, এখানে 5 আছে, তাহলে x=5 মানে বোঝায় এই যে এই ভেরিয়েবল বা চলকের মানটা কত, 5। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনে, মানে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x=5 মানে কি বোঝাবে, একটা বিন্দু বোঝাবে, এই বিন্দুটা। এখন এটা তো ধরো x<5, তাহলে x<5 বলতে বোঝায় যে চলকের মানটা 5-এর কম। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে নির্দিষ্ট কিছু না। তাহলে অসমতা দিয়ে আসলে আমরা কোনো চলকের নির্দিষ্ট মান পাই না, একটা কি পাই, একটা রেঞ্জ পাই, যে এখানে থাকতে পারে চলকের মানটা। ঠিক একইভাবে আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। তাহলে আমরা বলতেছিলাম যে অসমতা দিয়ে যেহেতু আমরা চলকের কোনো নির্দিষ্ট মান পাই না, কিন্তু একটা কি পাই, একটা রেঞ্জ পাই, সীমা পাই, যে এখানে আমাদের চলকের মানটা হইতে পারে বা থাকতে পারে। ঠিক একইভাবে যে পরম মান এবং অসমতা যখন একসাথে আসবে, তখনও দেখো আমরা কি পাচ্ছি, আমরা চলকের কোনো নির্দিষ্ট মান পাই না, যে চলকের মান হচ্ছে এটা, আমরা একটা রেঞ্জই পাই, যে এক্স এর মানটা হচ্ছে -5 থেকে বড় এবং 5 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। তার মানে পরম মান সম্বলিত অসমতা দিয়ে আসলে কি বোঝায়, যে চলকের একটা রেঞ্জ বোঝায়, যে এই রেঞ্জের মধ্যে আমাদের এই চলকটা বিচরণ করবে। ঠিক আছে, বা এই রেঞ্জের মধ্যে আমাদের এই চলকটা থাকবে। আচ্ছা, এই গেল আমাদের পরম মান সম্বলিত অসমতা। সো আরেকটা জিনিস আছে এখানে, এটা তো আমরা লেস দেন দিয়ে দেখলাম। এখন ধরো যে এক্স এর পরম মান 5, ধরো 3 থেকে বড়, একটু ছোট নিয়ে দেখাই, এক্স এর পরম মান ধরো 2 থেকে বড়। এখন এই যে গ্রেটার দেন সাইন থাকলে কি হবে, ঠিক আছে, এইটার মানেটা কি একটু খেয়াল করো। এটার মানে হচ্ছে যে এক্স হচ্ছে এমন একটা বিন্দু বা সংখ্যা, শূন্য থেকে যার দূরত্ব 2 এর কম, সরি 2 এর বেশি। যেহেতু গ্রেটার দেন আছে, তাহলে এক্স এর পরম মান অর্থাৎ শূন্য থেকে এক্স এর দূরত্ব 2 এর বেশি। এখন খেয়াল করো 2 এর বেশি দূরত্ব, তার মানে শূন্য থেকে এই 2 পর্যন্ত দূরত্বটা হচ্ছে কত, শূন্য থেকে 2 পর্যন্ত দূরত্বটা হচ্ছে 2 একক। তাহলে আমার বলছে যে এক্স হচ্ছে এমন বিন্দু যেটা 2 এর বেশি দূরত্বে অবস্থিত। তাহলে 2 এর বেশি দূরত্ব আমি কোথায় গেলে পাবো, এই 2 এর পর থেকে পাবো। তাহলে এই অঞ্চলে আমার এক্সট্রা থাকতে পারে 2 এর পর থেকে, 2 এর বেশি দূরত্ব যেহেতু, অর্থাৎ এই অঞ্চলটা। তাহলে আমার দেখো এক্সট্রা আমার এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। তাহলে সেই রেঞ্জটা আসলে কি, সেই রেঞ্জটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 2। আবার 2 এর বেশি দূরত্ব আমরা বামে আসলেও পাবো। দেখো 0 থেকে -2 এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে এই -2 এর বামে যদি আমরা চিন্তা করি, এই দূরত্ব হচ্ছে 2 এককের বেশি। এই যে 0 থেকে -2 পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 একক, আর -2 এর বামে গেলে 2 এককের বেশি দূরত্ব। সো এইখানে আমাদের এক্সট্রা থাকতে পারে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে এই অঞ্চলটাকে লিখতে পারি
এক্স ইজ লেস দেন -2, অর্থাৎ এক্স এর মান -2 থেকে ছোট। ঠিক আছে, এখন খেয়াল করো, আগে যেমন আমরা এই দুইটা জিনিসকে কম্বাইন করে লিখতে পারছিলাম, এখন কিন্তু আর কম্বাইন করে লেখা যাবে না, কারণ দুইটা দুই দিকে চলে গেছে, দুইটা দুই মেরুতে। সো এটারে কম্বাইন করে লেখা সম্ভব না। সো এমন যদি হয় তখন আমরা কি বলি, যে এত অথবা এত, যে আমাদের যে সম্ভাব্য যে এক্স এর মান, সেই মানটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন 2 অথবা এক্স লেস দেন -2, এই অঙ্কের ক্ষেত্রে। সো গ্রেটার দেন থাকলে জিনিসটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এরকম ভাবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের মোটামুটি যা যা বোঝার ছিল সবকিছু শেষ, আমরা হচ্ছে এখন অঙ্কে চলে যাব আজকে। আচ্ছা, আমার কাছে যে বইটা আছে, ওই যে অসীম কুমার সাহার, এই বইটা থেকে আমি কিছু অঙ্ক করাচ্ছি। আমি রাতে হচ্ছে কিছু ছবি তুলে দিয়ে দিব, ওগুলো তোমরা বাসায় ট্রাই করবা, হ্যাঁ। আচ্ছা, প্রথমে এখানে যেমন প্রথমে 1 নম্বর অঙ্কে আছে সংজ্ঞা টঙ্গা আছে, একটা সংজ্ঞা, ওটা তুমি পারবা, পরমাণু সংজ্ঞা, যেটা আমি অলরেডি লিখে দিছি। আর দুইয়ের মধ্যে কিছু অঙ্ক দেয়া আছে মান নির্ণয়, আমরা জাস্ট দুইটা অঙ্ক দেখলেই বাকিগুলো তোমরা পারবা। যেমন ধরো 2-এর 7 আমার বইয়ের, এখানে বলা আছে যে 13 প্লাস, পরম মানগুলো সবসময় তোমরা একটু বড় করে দিবা, যাতে 1-এর সাথে মিলে না যায়। -1 -4, আবার পরম মান -3 মাইনাস, আবার পরম মান -8, পরম মান ক্লোজ, মানে অনেকটা ব্রেকেটের মতো। এই পরম মান যে জিনিসটা, এটার যখন তুমি এরকম মান নির্ণয়ের অঙ্ক করবা, এর অপারেশনটা হবে অনেকটা ওই ফার্স্ট ব্রেকেটের মতো, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো, এটা আমরা কি পাবো, এটা যদি সমাধান করি, 13, এখানে কিছু নাই, 13-এর পরে আছে প্লাস। এখন এখানে দেখো, এই অংশটুকু যদি আমরা সলভ করি কি পাবো, -1 আর -4 যোগ করলে হবে -5, পরম মানের ভিতরে আছে, আর বাইরে আছে -3 মাইনাস। আর এই অংশটাকে সলভ করলে আমরা কি পাবো, দেখো, -8-এর পরম মান, তার মানে 0 থেকে -8-এর দূরত্ব কত, 8 একক, তার মানে -8-এর পরম মান মানে হচ্ছে আসলে 8। একইভাবে 13 প্লাস, এখানে -5-এর পরম মান কত, 5, আর -3 -8 রইলো। তাহলে এখানে কি পাবো, দেখো, 13 আর 5-এ 18, 18 থেকে 11 যাচ্ছে, তার মানে 7, 7 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আরেকটা অঙ্ক দেখি আমরা, আমার বইয়ের 10। আমার কাছে এটা আগের বই আসলে, এটা হচ্ছে 2016 সালের, না 17, 2016 সালের, হ্যাঁ। অঙ্ক অঙ্ক বেশি একটা পরিবর্তন হওয়ার কথা না। কারো কাছে কি নতুনটা আছে? কারো কাছে কি নতুন বইটা আছে? সমস্যা নাই, একই একই, দুইটা সেম, কোনো পরিবর্তন নাই দেখবা। বড় জোর এক দুইটা অঙ্ক কম বেশি থাকতে পারে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই অঙ্কটা একটু খেয়াল করো, এখানে এখানে দেখো, এই পরম মানটা এইটা ক্লোজ হয়েছে কোথায়, এইখানে, আর এইটা ক্লোজ হয়েছে এইখানে, এইটা ক্লোজ হয়েছে এইখানে। তার মানে হচ্ছে আমাদের এই এই একটা পরম মান, এই একটা, আর হচ্ছে এই পুরাটার ভিতরে, পুরাটা হচ্ছে আবার পরম মানের ভিতরে আছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, দেখো, বাইরের পরম মানটা লিখলাম, -9-এর পরম মান কি হবে, 9-এ, এরপরে আছে মাইনাস, 11 থেকে 2 গেলে থাকবে, 11 এ থেকে 2 এ গেলে থাকবে 9-এ। তাহলে বোঝা যাচ্ছে না, মানে এটা কি, আমি তো আমি তো অনেক বড় বড় করে লিখতেছি, তাও দেখা যায় না। নেটের কারণে সম্ভবত, না? এখন এটা কি আমার সমস্যা, না আমি বুঝতেছি না আসলে। আচ্ছা, এটা তাহলে নেটের প্রবলেম, বুঝছো। অনেকের তো আবার ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে ইউটিউবে একটু দেখে নিও, হ্যাঁ, ভিডিওটা আপাতত হচ্ছে দেখো। এখন তো কিছু তো করার নেই, এটা তো আমাদের হাতে নাই, হ্যাঁ। আচ্ছা, আর আমি মুখে বলতেছি তো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অংশটা থেকে আসবে 9-এ, বাইরে মাইনাস, আর এই অংশটা থেকে আসবে, দেখো, 9-এর পরম মান 9-এ, আর এখানে মাইনাস আছে, মাইনাস, আর এখানে কত, 7, পরম মান ক্লোজ। তাহলে এটা থেকে পাবো কি, দেখো, 9-এ 9-এ ভ্যানিশ হয়ে যাবে, তারপর থাকতেছে -7-এর পরম মান, -7-এর পরম মান আমরা জানি 7। তাহলে এই হচ্ছে আমরা দুইটা মান নির্ণয়ের অঙ্ক দেখলাম, ঠিক আছে।
কার কার সমস্যা হচ্ছে বোর্ড দেখতে? আচ্ছা, বাকিরা কি? হ্যাঁ, তোমার তোমার সমস্যাটা আমি বুঝতে পারতেছি, তোমার কথা অনেক কাইটা কাটে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি মুছবো এই দুইটা? আচ্ছা, একটু কষ্ট করে তোমরা একটু ভিডিওটা দেখো, হ্যাঁ? তাহলে হচ্ছে এখন কেন প্রবলেম যে হচ্ছে না এটা আসলে বুঝতেছি না। আচ্ছা, এরপরে আমরা একটা অঙ্ক দেখি। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আসে এবং অবজেক্টিভেও আসে। এখানে বলা আছে 1/3x+1 এর পরম মান ইজ গ্রেটার ইকুয়াল 5, এবং একটা শর্ত বলা আছে, দেখবা এই টাইপের অঙ্কগুলোতে একটা শর্ত থাকবে, এক্স ইজ নট ইকুয়াল টু -1/3। এই শর্তটা বলার কারণ কি বলতো? এক্স এর মান -1/3 হইতে পারবে না। এক্স এর মান যদি -1/3 হয়, তাহলে দেখো নিচের নিচের অবস্থাটা কি হবে? -1 + 1 মানে 0 হয়ে যাবে। তাহলে হর 0 হয়ে গেলে আসলে অঙ্কটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই কারণে এক্স এর মান -1/3 হতে পারবে না, এটা আগেই বলা আছে এখানে, হ্যাঁ? যদি বলা না থাকে তোমার বলে দিতে হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলোকে বলা হয় এক চলক সম্বলিত অসমতা। অর্থাৎ এই অসমতাটার একটা চলক আছে এক্স, এই এক্স এর মানটা আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে দেখি। দেখো আমরা একটা হচ্ছে শিখছিলাম যে, তাহলে আমরা যদি সমাধান করতে চাই কি করতে হবে? প্রথমে এক্সটাকে উপরে আনতে হবে, নর্মালি যে নিয়ম আমরা জানি। আর আমরা জানি যে অসমতায় ব্যস্তকরণ করলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, উদাহরণ দেখছিলাম আমরা। সো প্রথমে আমরা এটাকে ব্যস্তকরণ করে দিব, 3x+1 এর পরম মান গ্রেটার ইকুয়ালটা হয়ে যাবে লেস ইকুয়াল, 5টা হয়ে যাবে 1/5। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ ভুল করে কি, এখানে মনে করো এটা ঠিক ঠিক লিখে গ্রেটার ইকুয়ালেও লেস ইকুয়াল লিখে, কিন্তু এই 5টারে 1/5 লিখতে ভুলে যায়, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখবা। যেহেতু ব্যস্তকরণ করছো, দুই পাশেই ব্যস্তকরণ হবে। এখন দেখো এখানে লেস ইকুয়াল আছে, লেস ইকুয়াল থাকলে আমরা জানি চোখ বন্ধ করে আমরা কি লিখে দিতে পারবো? এই যে -1/5 লেস ইকুয়াল, আর হচ্ছে ওই পরম মানের অংশটা 3x+1 লেস ইকুয়াল 1/5। এখন দেখো এখানে 3x+1 আছে, এই জিনিসটাকে তুমি একটা বিন্দু চিন্তা করবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে 3x+1 এর পরম মান, এর মানে হচ্ছে শূন্য থেকে এই 3x+1 এর দূরত্ব 1/5 এর সমান বা তার থেকে কম। তাহলে সেটা কোন রেঞ্জের মধ্যে হইতে পারে? এই যে এই রেঞ্জের মধ্যে হইতে পারে, যে -1/5 থেকে বড় বা সমান, আর 1/5 থেকে ছোট বা সমান, ঠিক আছে? সো এখন কাজ হচ্ছে কি, আমাদের এক্সটাকে মুক্ত করা, যেহেতু এক্স এর মান বের করতে বলছে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের দেখো এখানে ওয়ানটা সরাইতে হবে, মানে ওয়ান বিয়োগ করতে হবে। সো অসমতায়, আচ্ছা এখানে একটা বড়, হ্যাঁ এটা, এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে অসমতা তার মানে কি, এটা সমান না। সো এখানে কিন্তু কখনোই সমান চিহ্ন হবে না, ইমপ্লাইজ দ্যাট দিবা অথবা বা লিখবা অথবা ইংলিশে অর লিখবা, ঠিক আছে? সো আমি প্রথমে সমান দিয়ে দিছিলাম ভুলে। সো ইমপ্লাইজ দ্যাট, অবশ্যই এটা খেয়াল রাখবা। তাহলে এখানে প্রথমে আমাদের -1 যোগ করতে হবে। এখন এটা তুমি -1 আমরা যোগ করে দিই দুই পাশে, মানে পুরো অসমতায়। তাহলে এখান থেকে 3x 1টা চলে যাবে, 1/5 -1। এখানে সাইড নোট দিয়ে দিবা, অসমতায় অসমতায় -1 যোগ করে অথবা এক বিয়োগ করি, একই কথা। তাহলে আমি লিখলাম অসমতায় -1 যোগ করে। তুমি যদি লিখো অসমতা থেকে এক বিয়োগ করে পাই, তাও হবে একই কথা। তাহলে আমি -1 যোগ করে দিলাম। তাহলে এখানে দেখো কি আসতেছে আমাদের, এখানে কি থাকবে বলো তো? মাইনাস -6/5 থাকবে, তাই না? 3x, আর এখানে কত আসবে? -4/5। এখন দেখো এখানে 3 আছে, এই থ্রিটাকেও আমাদের সরাইতে হবে, তার মানে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করা যা, আর 1/3 গুণ করা একই কথা। সো 3 দিয়ে ভাগ দিয়ে দাও। 3 দিয়ে দেখো ভাগ দিলে কি হবে? মাইনাস, আমরা যদি একবারে লিখি 3 দিয়ে ভাগ দেওয়া, তাহলে এখানে আসবে -2/5 ইজ লেস ইকুয়াল, এখানে এক্স থাকবে। আর এখানে আসবে কত? -14/, 3 দিয়ে ভাগ দিছি যেহেতু, তার মানে এখানে 15 আসবে, -4/15। এখানে সাইড নোট দিয়ে দিবা, অসমতায় অসমতায় 1/3 গুণ করে বা 3 দ্বারা ভাগ করে একই কথা, ঠিক আছে? যোগ বিয়োগে দেখো ভুল টুল হলে আমার একটু বইলো, হ্যাঁ? যোগ বিয়োগ গুণ ভাগে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সমাধানটা। হ্যাঁ, আমরা একটু মুছে ফেলি তাহলে উপর থেকে। তাহলে আমরা হচ্ছে কি পাইলাম? পাইলাম হচ্ছে -2/5 থেকে এক্স এর মান বড় বা সমান এবং -4/15 থেকে ছোট বা সমান। এটা হচ্ছে আমাদের প্রবলেমের সমাধান, অর্থাৎ এক্স এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। সো যদি তোমাকে সমাধান সেট লিখতে বলে তাহলে লিখবা, তাহলে প্রথমে লিখবা সুতরাং নির্ণেয় সমাধান। সুতরাং নির্ণেয় সমাধান। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, ওই যে শর্তটা দেয়া ছিল, অর্থাৎ এক্স ইজ নট ইকুয়াল টু -1/3, তাহলে এই -1/3টা কিন্তু খেয়াল করো এই রেঞ্জের মধ্যেই আছে। ঠিক আছে? সো এটা অবশ্যই কিন্তু লিখতে হবে সব জায়গায়, মানে সমাধান যখন লিখবা। সুতরাং নির্ণেয় সমাধান -2/5 থেকে এক্স এর মান বড় এবং -4/15 থেকে ছোট, এবং অবশ্যই লিখে দিতে হবে এক্স ইজ নট ইকুয়াল টু -1/3। আচ্ছা, এবং সমাধান সেট, সমাধান সেট যদি বলে, সমাধান সেট, সমাধান সেটকে সাধারণত আমরা এস দিয়ে লিখি। এখন যেহেতু এখানে দেখো এক্স এর পরিচয় কি, এক্স কি হবে সেটা যদি বলা থাকে তাহলে তো ভালো, মানে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা না বাস্তব সংখ্যা। আর যদি বলা না থাকে, এটা সবসময় বাই ডিফল্ট বাস্তব সংখ্যা হবে। তাহলে এক্স বিলংস টু আর কিভাবে, সাচ দ্যাট -2/5 থেকে বড় বা সমান এবং -4/15 থেকে ছোট বা সমান, এবং অবশ্যই বলে দিতে হবে এক্স এর মান -1/3 থেকে, সরি, এক্স এর মান -1/3 হতে পারবে না। এই হচ্ছে সমাধান সেটটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি করতে হবে? যদি গ্রাফ চায় অবশ্যই গ্রাফ দিতে হবে, আর না চাইলে যদি সময় পাও দিয়ে দিবা। সো কারো সামনে যদি ক্যালকুলেটর থাকে আমার একটু বলো এটা কত হবে, -2 বাই এটা কত, -0.4, তাই না? -2/5 -0.4, তার মানে এটা কোথায় আছে? এটা আছে এখানে, -2/5। আর -4/15 এটা কোথায় আছে? ওটা পুরো, এটা 40 ধরলে তাহলে এটা আছে হচ্ছে কত, 14 যদি ধরি তাহলে হচ্ছে 15 দুগুণে 30, আর মোটামুটি 0.2 এর একটু বেশি, তাই না? ধরো এই জায়গায় এখানে আছে -4/15। এখন দেখো এইটা হচ্ছে আমাদের আসলে অ্যান্সার। হ্যাঁ, তবে এই যে -1/3 এটা কত, এটা হচ্ছে -0.3 পৌনপুনিক। এটা কিন্তু আবার এই যে এখানে আছে, এইটা কিন্তু অ্যান্সার না, এটাকে একটু ফাঁকা রাখা লিখতে হবে যে, আর এবং উপরে লেখা দিতে হবে এক্স ইজ নট ইকুয়াল টু -1/3। তখন এটাকে গ্যাপ রাখা বাকি অংশটুকু অ্যান্সার হিসেবে বোল্ড করে দেওয়া লাগবে। যেহেতু ইকুয়াল আছে আমরা অবশ্যই এই দুই প্রান্ত বিন্দু বোল্ড করে দিব। আর এখানে গ্যাপ থাকার মানে হচ্ছে যে এখানে -1/3টা অবস্থিত, -1/3টা নিতে পারবো না, এই রেঞ্জের মধ্যে বাকি সবাইকে নিতে পারবো। এই হচ্ছে আমাদের সমাধান। ঠিক আছে? এটা একটু বড় করে যদি দেখো তাহলে এরকম -2/5, ধরো এখানে আছে -4/15, আর এই দুটার মোটামুটি মাঝামাঝি জায়গায় আছে -1/3। তাহলে এক্স ইজ নট ইকুয়াল টু -1/3, আর বাকি অংশগুলো আমরা নিতে পারবো। দেখা যাচ্ছে এখন? এখন কি সমস্যাটা সমাধান হয়েছে বোর্ডের দেখা? বুঝ- ঝাপসা, হ্যাঁ, বুঝতে পারছি। মানে মানে কয়জন দেখতে পারতেছো, বাকিরা কি, মানে সবার কি এক অবস্থা নাকি কেউ কেউ দেখতে পারতেছো? আচ্ছা, তাহলে হচ্ছে যাদের, হ্যাঁ, যাদের যারা দেখতে পারতেছো না তাদের হয়তো নেটে এখন একটু সমস্যা করতেছে, তোমরা একটু ইউটিউব থেকে কষ্ট করে দেখে নিও। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের সমাধানটা। সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? আচ্ছা, এই জিনিসগুলো, এই শর্তগুলো খুব ইম্পর্টেন্ট, শর্তগুলো বলে দিতে হবে, কিন্তু এই শর্তগুলো না দিলে 1 নাম্বার কাটা যাবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা সবাই। আচ্ছা, এরপরে আমরা আরেকটু একটা সহজ টাইপের অঙ্ক আছে। বলছে পরম মানের সাহায্যে প্রকাশ করো। ঠিক আছে? যেমন আগে আগে যে অঙ্কটা করলাম সেটা একটা পরম মান সম্বলিত অসমতা দেয়া ছিল, সেটাকে আমরা কি করছি, পরম মান থেকে বের করে নিয়ে আসছি, এক্স এর মানটা সমাধান, মানে এক্স এর মানটা বের করছি। আর এখন বলছে যে মনে করো এরকম আছে যে -8,
-8 থেকে বড় বা সমান এবং 2 থেকে ছোট বা সমান একটা রেঞ্জ দেয়া আছে যে x এর মান হচ্ছে -8 থেকে বড় বা সমান এবং 2 থেকে ছোট বা সমান। সো এই টাইপের অঙ্ক দিয়ে বলবে কি যে পরম মানের সাহায্যে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে খেয়াল করো যে পরম মানের সাহায্যে প্রকাশ করতে হইলে যেমন আমরা এরকম এক্সাম্পল দেখছিলাম, সাপোজ ধরো এটা ফর এক্সাম্পল, এটা কি আসছিল, এটা আসছিল হচ্ছে -3, যদি লেস দেন থাকে তাহলে তো খুব সহজ, এরকম একটা রেঞ্জ আসছিল। তার মানে একটু খেয়াল করে দেখো যে পরম মানে যাইতে হইলে আমাদের বাম পাশের এবং ডান পাশের ডিজিট দুইটা সমান বানাইতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। বাট এখানে কিন্তু দেখো সমান নাই। সো এটাকে যদি আমরা পরম মানে লিখতে চাই, এইভাবে লিখতে চাই, তাহলে আমাদের বাম পাশের এবং ডান পাশের ডিজিট দুইটা সমান বানাইতে হবে। ঠিক আছে, এখন এই সমান বানানোর উপায় কি? সমান বানানোর উপায় হচ্ছে কিছু একটা যোগ বিয়োগ করতে হবে। সেই কিছু একটাটা বের করার খুব সহজ উপায় হচ্ছে এই যেই দুইটা জিনিস দেয়া আছে সেই দুইটা জিনিস যোগ করো, 2 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হয় দেখো, -6/3, তার মানে -3। সো এই -3 হয় যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। সো আমরা দেখি কি করতে হয়। সো আমরা যদি -3 যোগ করি তাহলে এটা হয়ে যাবে -11, এটা হয়ে যাবে -1, তার মানে হয় নাই, তার মানে -3 বিয়োগ করতে হবে। -3 বিয়োগ করা আর 3 যোগ করা একই কথা। সো অসমতায় 3 যোগ করে পাই, অসমতায় 3 যোগ করে পাই, সাইড নোটটা অবশ্যই লিখতে হবে, অসমতায় 3 যোগ করে পাই। ঠিক আছে, সো যোগ করাতে কি হইলো খেয়াল করো, যোগ করাতে আমাদের এটা হয়ে যাবে -5, এটা x+3 থাকলো আর এটা হয়ে যাবে কত, 5। দেখো আমাদের বামের এবং ডানের ডিজিটটা সমান চলে আসছে। সো এটাকে আমরা কি লিখতে পারবো এখন, যে x+3 হচ্ছে -5 এর সমান বা -5 থেকে বড় এবং 5 থেকে সমান বা 5 এর ছোট। সো এটাকে আমরা লিখতে পারি দেখো x+3 এইভাবে। সো এটা ভাঙাইলেই কিন্তু দেখো এই লাইনটা পাওয়া যায়। বুঝতে পারছো সবাই এটা? আচ্ছা, অসমতার অঙ্কে সবসময় একটু খেয়াল রাখবা যে ইমপ্লাইজদের চিহ্নটা, হ্যাঁ, এটা অথবা বা লিখতে পারো, বা লিখাটা সব থেকে বেটার, যদি বা লিখো এটা আরো ভালো হয়। কারণ এই বা এবং ইমপ্লাইজেড এই দুইটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা অন্য একদিন যেদিন সময় পাই বলবো। হ্যাঁ, আজকে একটু আমরা অঙ্ক করি। সো এমন কিছু, এই টাইপের অঙ্কগুলোতে এমন কিছু একটা যোগ বিয়োগ করতে হবে যাতে দুই পাশের ডিজিটটা সমান হয়, তখন আমরা এটাকে এইভাবে চোখ বন্ধ করে লিখে দিতে পারবো পরম মানের সাহায্যে। আচ্ছা, এরকম আরেকটা এক্সাম্পল দেখি, মনে করো হচ্ছে এটা দেয়া আছে হচ্ছে এরকম। সো এখানে -1 আর প্লাস -1 আর 5 এ হবে -4, তার মানে 2 দিয়ে ভাগ করলে হয় -2। সো এখানে দেখা যাচ্ছে 2 যদি যোগ করো তাহলে হবে না, তার মানে এখানে আমরা কি করতে পারি, এখানে -2 যোগ করতে পারি বা 2 বিয়োগ করতে পারি। তাহলে -2 যদি আমরা যোগ করি বা 2 বিয়োগ করি তাহলে হবে কত, তাহলে হচ্ছে দেখো -3, এখানে হবে 2x - 5, এখানে হবে 3, তাহলে দেখো এখানেও 3 আসছে, এখানেও 3 আসছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ওই পরম মানের সাহায্যে 2x - 5 ইজ লেস দেন 3, এটা ভাঙাইলেই এই লাইনটা পাওয়া যায়। হ্যাঁ, কি বলো, কয়টা বাজে? 5:30। আর একটু করি নাকি, রেস্ট নেবা নাকি 2 মিনিট? আর 15 মিনিট করি নাকি, সবাই কি বলো? আচ্ছা, সো আমরা √3, √5, √7 এগুলো অমূলত প্রমাণ করা শিখছিলাম। এখন এরকম প্রবলেম যদি থাকে এটার মতো, যে দুইটা অমূলত সংখ্যার বিয়োগফল দেওয়া আছে এখানে, সো এটা অমূলত প্রমাণ করতে হবে। তো এই আগের মতোই কনসেপ্টটা আমরা ধরবো যে এটা হচ্ছে মূলদ। ঠিক আছে, সুতরাং
সরি, এটা ধরি √3 মাইনাস √5 মূলদ সংখ্যা। এখন √3 যদি √3 মাইনাস √5 এটা যদি মূলদ সংখ্যা হয় তাহলে কি হবে? √3 মাইনাস √5। এখন আগে আমরা যখন একটা সিঙ্গেল, যখন এরকম ছিল একটা সিঙ্গেল টার্ম ছিল, তখন হচ্ছে ওই সংজ্ঞানুযায়ী পি বাই কিউ ধরে নিছিলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে দুইটা থাকাতে আমরা একটু অন্যভাবে করব, যে আমরা এটাকে ধরি আর, আমরা এটাকে ধরে নিলাম আর, যে √3 মাইনাস √5 একটা মূলদ সংখ্যা ধরছি আমরা, এবং সেই মূলদ সংখ্যাটা হচ্ছে আর এর সমান, যেখানে আরও হচ্ছে একটা মূলদ সংখ্যা, যেখানে আর বিলংস টু কিউ, অর্থাৎ আর হচ্ছে একটা মূলদ সংখ্যা, তার মানে এইটা এটার সমান, তাহলে মূলদ হবে, ঠিক আছে? তাহলে এটা বর্গ করে দাও, এটা বর্গ করলে আসবে কত? 3 মাইনাস 2 √3 √5 প্লাস 5 ইকুয়াল টু আর স্কোয়ার। সো এখানে পাবা তুমি 8 মাইনাস, আচ্ছা আমরা একবারে লিখি একটু, বা √3 √5, আমরা এই অংশটুকু আলাদা করতে চাচ্ছি। সো √3 √5 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো 5 আর 3 হচ্ছে 8। সো আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 8 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো সবাই ক্লিয়ার, বোঝা গেছে? জাস্ট হচ্ছে এই পাশ ওপাশ করছি এটা বের করার জন্য, এটাকে ওই পাশে নিয়ে যাও, 8 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখানে আছে, দেখো বাম পাশে আছে √3। আচ্ছা ঠিক আছে, বাম পাশে আছে কি √3 আর √5, আর ডান পাশে আছে 8 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের এবার কিছু হচ্ছে মানে একটু বোঝার ব্যাপার আছে, যে √3 ইন্টু √5, এই দুইটা জিনিস আসলে কি দেখো, √3 একটা অমূলদ সংখ্যা, √5 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, দুইটা অমূলদ সংখ্যার গুণফল কি আসবে? অমূলদ সংখ্যাই আসবে। সো এই পার্টটা হচ্ছে অমূলদ। আর ডান পাশে আছে 8 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো 8 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যেটা মূলদ আমরা জানি। আর আমরা ধরেই নিছিলাম একটা মূলদ সংখ্যা, তাহলে একটা মূলদ সংখ্যার বর্গ মানে আর স্কোয়ার, সেটাও হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে 8 মাইনাস আর স্কোয়ার মানে একটা মূলদ সংখ্যা থেকে একটা মূলদ সংখ্যা বাদ দিচ্ছ, এটাও মূলদ সংখ্যা হবে। তারপর তাকে 2 দিয়ে ভাগ দিচ্ছ, 2ও হচ্ছে একটা মূলদ। তার মানে আলটিমেটলি এই পুরা টার্মটা থেকে আমি কি পাবো? একটা মূলদ সংখ্যাই পাবো। তাহলে দেখো বাম পাশে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা হচ্ছে অমূলদ, কারণ √3 আর √5 এর গুণফল, আর এটা অমূলদ। আর ডান পাশে পাওয়া যাচ্ছে মূলদ, যদি আমরা এইটাকে ধরে নেই, তাইলে এই যে √3 মাইনাস √5 ইকুয়াল টু আর, মানে √3 মাইনাস √5 ইকুয়াল টু যদি আমরা মূলদ সংখ্যা ধরি আর, তাহলে সেটা সলভ করে আমরা এই কন্ট্রাডিকশনে চলে যাই। মানে এটা কিন্তু সত্য না, একটা অমূলদ সংখ্যা আর একটা মূলদ সংখ্যার সমান তো হইতে পারবে না, তাই না? সো এই লাইনটা অসম্ভব। তার মানে আমরা বলতে পারবো √3 মাইনাস √5 হচ্ছে মূলদ হইতে পারবে না, সো এটা অমূলদ, ঠিক আছে? তো এখানে ওই বাংলা দুই একটা লাইন একটু লিখে দিতে হবে আর কি। আচ্ছা, এরপরের অঙ্কটা আমরা পাবো যে দেয়া আছে এক্স আর ওয়াই হচ্ছে মূলদ সংখ্যা, আমি লিখলাম এক্স ওয়াই বিলংস টু কিউ। দেয়া আছে এক্স ওয়াই মূলদ সংখ্যা, আর একটা রিলেশন দেয়া আছে যেখানে যেখানে এক্স ইন্টু √2 মাইনাস ওয়াই ইন্টু √3 ইকুয়াল টু 0। এখন এখান থেকে তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে এটা, যে এক্স এবং ওয়াই এর মান 0। এখান থেকে দেখাইতে হবে যে এক্স আর ওয়াই যদি দুইটা মূলদ সংখ্যা হয়, এবং এই রিলেশনটা যদি সত্য হয় যে x√2 মাইনাস y√3 ইকুয়াল টু 0, এখান থেকে প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই দুইটার মানে কি আসবে? 0 আসবে, ঠিক আছে? সো এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা লিখতে পারি এখান থেকে যে x√2 ইকুয়াল টু, আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই, সো y√3। এখন আমরা এখানে √2 গুণ করে দিই উভয় পাশে। সো √2 যদি উভয় পাশে গুণ করে দিই, এখানে আসবে 2x, আর এখানে আসবে y √3 ইন্টু √2, তার মানে y√6। সো এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। এখন এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করো, যে আমরা এই কথাটা বলতে পারবো যে এই লাইন থেকে স্পষ্টত যদি y এর মান 0 না হয়, যে y নট ইকুয়াল টু 0 হলে
ওয়াই নট ইকুয়াল টু জিরো হলে আমরা এই এক নং বাক্য মানে এক নং সমীকরণ থেকে এই জিনিসটা লেখা যাবে যে ওয়াই যদি জিরো না হয় তাহলে লেখা যাবে 2x/y ইকুয়াল টু √6। এটা একমাত্র এই লাইনটা একমাত্র তখনই লেখা সম্ভব যদি ওয়াই এর মান জিরো না হয়, তাহলে 2x/y ইকুয়াল টু √6। ঠিক আছে, ওয়াই যদি জিরো না হয়। এখন দেখো ধরলাম ওয়াই জিরো না, তাহলে এটা লেখা যাবে। এখন এটা লেখলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে দেখো বাম পাশে কি আছে, বাম পাশে আছে 2 ইন্টু এক্স, দুইও মূলদ সংখ্যা, এক্সও মূলদ সংখ্যা বলাই আছে, এক্স হচ্ছে মূলদ সংখ্যা এবং ওয়াইও মূলদ সংখ্যা। সো 2 ইন্টু এক্স এটাও মূলদ সংখ্যা, ডিভাইডেড বাই হচ্ছে আরেকটা মূলদ সংখ্যা মানে ওয়াই। সো এখানে মূলদ সংখ্যার গুণ ভাগ করে কি পাবো আলটিমেটলি এই টার্মটা হবে মূলদ, যেহেতু এক্স ওয়াই বলাই আছে মূলদ। আর বাম পাশে সরি ডান পাশে আছে √6, √6 আমরা জানি কি অমূলদ। সো আগের মতো যদি আমরা ধরে নেই যে ওয়াই নট ইকুয়াল টু জিরো, ওয়াই জিরো হবে না, এটা যদি ধরি, ধরলে দেখতে পাচ্ছি একটা কন্ট্রাডিকশন আসতেছে যে একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা সমান আসতেছে, যেটা সম্ভব না। তার মানে এই লাইনটা সত্য না। সো এই লাইনটা সত্য না মানে কি, আমরা ওয়াই যে নট ইকুয়াল টু জিরো ধরছি এটাও মিথ্যা। সো ওয়াই এর মান আসলে জিরো হবে। ঠিক আছে, সো ওয়াই এর মান আসলে কি হবে, জিরো হবে। সুতরাং ওয়াই ইকুয়াল টু জিরো হতে হবে। ঠিক আছে, আমি নিজের ভাষায় লিখলাম আর কি, ওয়াই ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে ওয়াই যদি জিরো হয় তাহলে এবার এক নং থেকে কি পাবা, এক্স ইকুয়াল টু জিরো পাবা, ওয়াই এর মান জিরো বসায় দিলেই। সুতরাং দেখা যাচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। কারণ ওয়াই জিরো না হইলে কন্ট্রাডিকশন চলে আসবে। ঠিক আছে, সো ওয়াই কে অবশ্যই জিরো হইতে হবে। আর ওয়াই জিরো হলে এই এক নং বাক্য থেকে এক্সও কি হবে, জিরো হয়ে যাবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে মানে দেখো যারা দেখা যাচ্ছে। ধরো একটা সেট দেয়া আছে, কোয়েশ্চেন, একটা সেট দেয়া আছে এরকম যে এক্স সাচ দ্যাট 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন জিরো। 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন জিরো। এখন দেখো এটা কি বলছে যে এস একটা সেট, এস সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, যেই এক্সটা এই রিলেশন মানবে। এখন তোমাকে এক্স এর মান যদি অর্থাৎ এই সেটের উপাদানগুলো বের করতে হইলে কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে। আর এক্স এর মান বের করা মানে এই অংশটাকে সমাধান করতে হবে। সো এই অংশটা আসলে কি দেখো, এই অংশটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 16x প্লাস 3 লেস দেন জিরো। এখন এটা যদি আমরা সমাধান করতে চাই, মিডল ফ্যাক্টর করো, মিডল ফ্যাক্টর করলে কি পাবা, 5x স্কোয়ার মাইনাস 15x মাইনাস এক্স প্লাস 3 ইজ লেস দেন জিরো। সো এখান থেকে আমরা 5x কমন নিলে পাবো হচ্ছে এক্স মাইনাস থ্রি, এখানে মাইনাস ওয়ান কমন নিলে পাবো এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো। এখান থেকে পাবো এক্স মাইনাস থ্রি কমন নিলাম, তাহলে থাকলো কত, 5x মাইনাস ওয়ান ইজ লেস দেন জিরো। তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, একটা একটা অসমতা পাইছি আমরা। সেটা কি, এক্স মাইনাস থ্রি ইন্টু 5x মাইনাস ওয়ান ইজ লেস দেন জিরো। এখন এখান থেকে আমার কি করতে হবে, সমাধানটা বের করতে হবে, অর্থাৎ এক্স এর কোন মানের জন্য এই অসমতাটা সত্য সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উপরের লাইনগুলো একটু মুছি, মুছে এটাকে আমরা একটু উপরে লিখি যে কি পাওয়া গেছে, এক্স মাইনাস থ্রি ইন্টু 5x মাইনাস ওয়ান ইজ লেস দেন জিরো, এটা পাওয়া গেছে। এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখি। এখন এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, খেয়াল করো যে দুইটা এখানে কি এক্স মাইনাস থ্রি 5x মাইনাস ওয়ান দুইটা টার্ম আছে, দুইটা টার্মের গুণফল শূন্য থেকে ছোট। ঠিক আছে, মনে করো যদি এরকম থাকতো যে এক্স মাইনাস থ্রি ইন্টু 5x মাইনাস ওয়ান দুইটার গুণফল ইকুয়াল টু জিরো, দুইটার গুণফল ইকুয়াল টু জিরো হলে তো আমাদের কোনো সমস্যাই নাই। আমরা জানি যে এক্স এর একটা মান হবে থ্রি আর একটা মান হবে 1/5, কারণ থ্রি বসাইলেও এটা স্যাটিসফাই করে, 1/5 বসাইলেও এটা জিরো হয়ে যাবে। তার মানে পুরো লাইনটাকে সিদ্ধ করতেছে। ঠিক আছে, সিদ্ধ হচ্ছে। সো সমান থাকলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আছে কি লেস দেন, অর্থাৎ এক্স মাইনাস থ্রি এবং 5x মাইনাস ওয়ান এই দুইটা টার্মের গুণফল শূন্য থেকে ছোট হবে। সো কোনো কোনো দুইটা জিনিসের কোনো দুইটা জিনিসের গুণফল শূন্য থেকে ছোট হওয়া মানে কি, এটা একটু অ্যান্সার দাও। কোনো দুইটা জিনিসের গুণফল জিরো থেকে ছোট এটা মানে কি, যে গুণফলটা আসলে কি?
গুণফলটা ঋণাত্মক, ঠিক আছে? তার মানে বোঝাই যাচ্ছে যে এই লাইনটার অর্থ হচ্ছে x-3 এবং 5x-1 এই দুইটা জিনিসের গুণফল হচ্ছে কি আসবে, ঋণাত্মক আসবে, যেহেতু 0 থেকে ছোট। তাহলে আমরা এখানে বলবো যে 1 নং বাক্যটি সত্য হবে যদি ও কেবল যদি, কেবল যদি, তাহলে একটু চিন্তা করো, দুইটা জিনিসের গুণফল কখন শূন্য থেকে ছোট হয়? একটা পজিটিভ। আচ্ছা, তাহলে দেখো আমরা বলতেছিলাম যে দুইটা টার্ম অর্থাৎ দুইটা পদের গুণফল কি হবে, 0 থেকে ছোট, এর মানে হচ্ছে ঋণাত্মক। সো দুইটা জিনিসের গুণফল কখন 0 থেকে ছোট হয়? যদি একটা পজিটিভ হয় আর একটা যদি নেগেটিভ হয়, এই একটা মাত্র ওয়ে, ঠিক আছে? আর কোনো ওয়ে নাই, একটা পজিটিভ আর একটা নেগেটিভ হইতে হবে, তাইলে দুইটা জিনিসের গুণফল কি হবে, 0 থেকে ছোট হবে। দুইটাই যদি পজিটিভ হয় তাহলে তো গুণ হয়ে পজিটিভ হয়ে যাবে, আবার দুইটা নেগেটিভ হলেও গুণ হয়ে পজিটিভ হয়ে যাবে। তার মানে এই লাইনটা একমাত্র তখনই সত্য হবে যদি এবং কেবল যদি এই দুইটা টার্ম অর্থাৎ x-3 ও 5x-1 এর একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হয়। তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হইলেই কি হবে, এই লাইনটা সত্য হবে। সো কোন এক্স এর মানগুলোর জন্য এই অসমতাটা সত্য হবে, সেই এক্স এর মানগুলো আসলে আমাদের বের করতে হবে। সো সেই এক্স এর মানগুলো বের করার জন্য আমরা একটা ছক আঁকি। এখানে কয়টা টার্ম আছে, দুইটা। একটা হচ্ছে x-3, তাহলে আমি বললাম যে x-3 এর চিহ্ন, এটা আমি বুঝাই দিচ্ছি কি বোঝাচ্ছি এটা দিয়ে। আরেকটা হচ্ছে 5x-1, তার মানে 5x-1 এর চিহ্ন। আচ্ছা, আচ্ছা, তাহলে এই লাইনটা আমরা একটু মুছে ফেলি, এখন উপরে উপরে একটু জায়গা দরকার। আচ্ছা, এখন তাহলে খেয়াল করো যে এই যে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের গুণফল নেগেটিভ, ঠিক আছে? তাহলে কোন এক্স এর মানের জন্য এই অসমতাটা সত্য হবে, অর্থাৎ কোন এক্স এর মানগুলো বসলে এই দুইটা জিনিসের গুণফল ঋণাত্মক হবে, সেই এক্স এর মানগুলো আমাদের বের করতে হবে। এখন এটা হচ্ছে, এই এক্স আসলে কি, এই এক্স হচ্ছে বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের অসীম। সো এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা 0, 1, 2, 3। আমরা বাস্তব সংখ্যাটা একটু আঁকি অঙ্কটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এই এই সবগুলো বাস্তব সংখ্যা অর্থাৎ এই বাস্তব সংখ্যা রেখার সবগুলো বাস্তব সংখ্যা বসায় চেক করা কি সম্ভব এটা, যে কোন এক্স এর মানগুলোর জন্য এই অসমতাটা সত্য হবে? অর্থাৎ কোন বাস্তব সংখ্যাগুলা এক্স এর মান হিসেবে ব্যবহার করলে এই অসমতাটা সত্য হবে, সেটা কিন্তু আসলে বের করা সম্ভব না। সবগুলো এক্স এর মান মানে সবগুলো বাস্তব সংখ্যা বসানো কারো পক্ষে সম্ভব না। সো এটা আমরা একটু টেকনিক্যালি বের করব। টেকনিক্যালি আমরা এই সম্পূর্ণ সংখ্যা রেখার সংখ্যাগুলোর জন্যই চেক করব যে অসমতাটা কোন এক্স এর মানগুলোর জন্য সত্য বা মিথ্যা। সো এটা করতে হলে প্রথমে দেখো, যেই দুইটা টার্ম দেয়া আছে সেই দুইটাকে আমরা একটু মনে মনে ইকুয়াল ধরে নিব, ঠিক আছে? সো আমরা ইকুয়াল যদি ধরতাম, এটা যদি আমরা ইকুয়াল ধরতাম, খেয়াল করো যে x-3 আর 5x-1 যদি আমরা ইকুয়াল ধরে নিতাম, তাহলে কি হইতো, তাহলে একটা এক্স এর মান আসতো 3, আরেকটা এক্স এর মান আসতো 1/5। সো ইকুয়াল ধরলে একটা এক্স এর মান আসবে 3, আরেকটা এক্স এর মান আসবে হচ্ছে 1/5। 1/5 মানে হচ্ছে 0.2, তার মানে এখানে 1/5। সো প্রথমে আমরা কি করব, ইকুয়াল ধরে এক্স এর মান দুইটা আগে নির্দিষ্ট করে নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে অসমতাটাকে আমরা ইকুয়াল ধরে এক্স এর দুইটা মান পাইছি, একটা 3 আর একটা হচ্ছে কত, 1/5। এখন যা করব, দেখো এই সংখ্যা রেখার দিকে একটু যদি আমরা তাকাই, যে 1/5 আছে কোথায়, এইখানে, আর 3 আছে এইখানে। তাহলে আমরা সম্পূর্ণ বাস্তব মানে সম্পূর্ণ সংখ্যা রেখাটা দিয়েই আমরা অসমতাটাকে চেক করব, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করা যাবে, দেখো এখানে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কে 1/5। সো আমরা কি করব, প্রথমে যে এই 1/5 থেকে শুরু করে সব বামের যে বাস্তব সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে আমরা অসমতাটাকে চেক করব। কিভাবে, যে দেখো আমরা এবার ছকে চলে আসি, যে এই যে 1/5, হ্যাঁ, এক্স এর মান তাহলে হবে কি, দেখো এই 1/5 থেকে শুরু করে সকল বামের গুলা, তাহলে এক্স এর মান যদি 1/5 থেকে কি হয়, ছোট হয়, তাহলে এক্স এর মান 1/5 এর থেকে ছোট হয়, তার মানে যে এই মানগুলো, তাহলে এক্স এর মান 1/5 এর থেকে ছোট, 1/5 এর থেকে ছোট যে কোনো মান তুমি এবার এই যে x-3 একটা এই টার্মটায় বসায় দেখো, দেখবা যে রেজাল্টটা পাবা সেটা নেগেটিভ।
1/5 এর থেকে ছোট যে কোনো মান বসায় তুমি এই 5x-1 এর মধ্যে বসাও, এখানে বসাইলেও দেখবা কি আসবে, নেগেটিভ। কারণ তুমি যদি 1/5 বসাইতে তাহলে আসতো 0, তাহলে 0 আসতো এখান থেকে, কিন্তু বসাইতেছো কি 1/5 এর থেকে ছোট। সো 1/5 এর থেকে ছোট বসাইলে এখান থেকে নেগেটিভ একটা মান আসবে। ঠিক আছে, এটা একটু মনে মনে দুই একটা উদাহরণ দিয়ে দেখবা। দেখো এরপরের কাজটা কি আমাদের, এরপরে হচ্ছে এই 1/5 আর এখানে আছে কত 3, এই 1/5 থেকে শুরু করে এই 3 পর্যন্ত সবগুলো মান আমরা বসাবো। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, যে এই যে x এর মান দেখো 1/5 থেকে বড়, বড়, আর 3 থেকে ছোট। তাহলে x এর মান 1/5 থেকে বড় আর 3 থেকে ছোট, এই রেঞ্জের মানগুলো আমরা এবার চেক করব বসায়া। সো এই দুইটার চিহ্ন কি আসে। সো 1/5 থেকে বড় আর 3 থেকে ছোট, এই মানের জন্য x-3 থেকে দেখো নেগেটিভ আসবে। আর 1/5 এর থেকে বড় কিছু বসাচ্ছ, তার মানে এই অংশ থেকে আসবে পজিটিভ মান। তাহলে আর বাকি রইলো কি দেখো, এই মানে এই অংশটুকু আমাদের চেক করা শেষ, বাকি রইলো এই 3 এর পরের গুলা। তার মানে x এর মান যদি 3 এর থেকে বড় হয়, x গ্রেটার দেন 3, তাহলে x এর মান 3 এর থেকে বড় হইলে এটা অবভিয়াসলি পজিটিভ, এখান থেকেও 3 এর থেকে বড় মান বসালে অবভিয়াসলি পজিটিভ হবে। ঠিক আছে, সো দেখো আমাদের শর্ত কি ছিল, এই দুইটা টার্মের গুণফল নেগেটিভ হবে। তাহলে গুণফল, দুইটা জিনিসের গুণফল তখনই নেগেটিভ হবে যখন একটা পজিটিভ একটা নেগেটিভ হয়। সো এই চিহ্ন প্রক্রিয়ার সাহায্যে আমরা দেখো আমাদের অ্যান্সারটা বের করে ফেললাম। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, যে এই এক্স এর মানগুলা যদি আমরা নেই, অর্থাৎ এক্স এর মানগুলা 1/5 থেকে বড় আর 3 থেকে ছোট যদি হয়, এই রেঞ্জের মধ্যে যদি এক্স এর মানগুলা থাকে, তাইলে দেখো একটা টার্ম নেগেটিভ আসে, আরেকটা টার্ম কি আসে, পজিটিভ আসে। সো আমাদের এইটা হচ্ছে নির্ণেয় সমাধান। ঠিক আছে, তাহলে আমাদের সুতরাং নির্ণেয় সমাধান 1/5 থেকে এক্স এর মান বড় আর 3 থেকে ছোট। সংখ্যা রেখা যদি আঁকতে বলে এঁকে দিবা। আর এখান থেকে দেখো চাইলে এটার সুপ্রিমাম ইনফিমামও বের করা যাবে। এটার সুপ্রিমাম ইনফিমাম কি হবে দেখো তো, বলো তো। এখানে আমরা দেখি যে এখানে আছে হ্যাঁ, সুপ্রিমাম হচ্ছে 3 আর ইনফিমাম হচ্ছে 1/5। হ্যাঁ, 1/5। হ্যাঁ, এটা দেখেই বোঝা যাবে। সো এই হচ্ছে আমাদের মানে এই 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 একটা নতুন নিয়ম। সো এই টাইপের অঙ্কগুলো খুব খুব ইম্পর্টেন্ট। আমরা আর দুই একটা অঙ্ক দেখবো এই টাইপের নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে যেহেতু বাকিরা নাই, তো আজকে আমরা এই পর্যন্তই দেখলাম। হ্যাঁ, এই অঙ্কটা কি বুঝতে পারছো তোমরা? মোটামুটি। আচ্ছা, নেক্সট ক্লাসে আরো দুই একটা অঙ্ক দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আজ